এটা হলো সেই চাঁদের হাট, যেটা দেখার খুব ইচ্ছে ছিল এবং আপনাদেরকেও দেখাবো বলে চলে এসেছি আজকে আম, চাঁদের হাটে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়। ওহো না, এটা চাঁদের পাহাড় নয়, এটা হলো চাঁদের হাট। সত্যি কথা বলতে এই চাঁদের হাটটি দেখার অনেক ইচ্ছে ছিল, তাই চলে এসেছি এই চাঁদের হাটে বলে। এখানে অনেক শিল্পীরা একসাথে কাজ করেন, বলতে পারেন প্রত্যেকটি জায়গায় একেকজনের একেকটা কম্পার্টমেন্ট এবং প্রত্যেকটা ঘর এবং প্রত্যেক ঘরে একেকজন শিল্পী তার নিজের কাজ ফুটিয়ে তোলেন এবং সেটাই আমরা পুজোর সময় দেখতে পাই। সবটাই হাতের কাজ। এক্স্যাক্টলি, হাতেই সমস্ত কাজ করা হয়। কোন কাজটা হাতে নেই ভাবতে পারেন? এই যে মাথার উপরে ঝালরটা, সেটা থেকে শুরু করে এই যে সামনে দেখতে পাচ্ছেন টুলটা, সেটাও, বসার জায়গাটা, সেটাও, সমস্ত কিছু হাতে তৈরি। কত দূরে এই যে শিল্পগুলো রয়েছে, হ্যাঁ, অবশ্যই এগুলো শিল্পীদের হাতে তৈরি। অবাক হচ্ছেন তো? আসলে এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা অনেকেই। তবে চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক আজ শিল্পীদের মধ্যে কাকে পাই। তবে তার আগে পাখির পূজন আর চলাফেরা সব মিলিয়ে একটা মনোরম পরিবেশটা ঘুরে দেখা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। পুজোর আগে চাঁদের হাটে ঘুরতে বেশ ভালোই লাগলো। তবে হ্যাঁ, চাঁদের হাটের নানান কিছু জিনিস এসে কিন্তু জানতে পারলাম। আর সেগুলো কি, মন দিয়ে শুনতে হবে আপনাকে। তার জন্য এরকম ভাবেই জাহ্নবীকে ফলো করুন। যদি জাহ্নবীকে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। তথ্য সমৃদ্ধ এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে চাঁদের হাটে এসে আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো স্বনামধন্য একজন শিল্পীর সঙ্গে। আজ চলে এসেছি কার বাড়িতে, সে তো দেখতেই পাচ্ছেন। তার আগে অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, আপনারা হয়তো তখন বুঝতে পারেননি, কিন্তু স্বনামধন্য শিল্পী ভগত সুতার কথা বলবো তার সাথে। আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল, জানার ছিল, আপনারা কিভাবে নিজেদের সন্তানকে শিল্পী হিসেবে দেখতে চান। তো তারই সেরকম কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনাদের কাছে। আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পাবেন দাদার কাছ থেকে। তবে তার আগে প্রথম একটুখানি জিজ্ঞেস করে নিই, একটু কথা বলে নিই। দাদা কেমন আছো? হ্যাঁ, চলে যাচ্ছে, ভীষণ ভালো কাটছে আর তোমাদের কৃপায়। বিশেষ করে তোমার এই দুর্গা পুজো, তোমার এই কাজ, তোমার এই সমস্ত দেখতেই তো সব মানুষ ছোটে, আমিও ছুটি, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য বেশ ভালোই কাটছে, খুবই ভালো লাগছে। তো এবছরের নতুন নতুন তো অনেক ভাবনা তোমার মধ্যে এখন ঘুরছে নিশ্চয়ই মাথায়। তো একটা কথাই শুধু মানে প্রথমে জিজ্ঞাসা করি, যে যেটা আমরা শুনে থাকি সবসময়, যে পুজো একটা শেষ হলো আর আরেকটা পুজো শুরু হলো, মাঝখানের যে ওই গ্যাপটা, সেই গ্যাপে তো তোমাদের প্রথম দিনে মানে দশমীর দিনে তোমাদের স্টার্ট হয়ে যায় মানে অন্য কোথায় করবে। তো ওই সময়টা তোমরা কি করো, ওই যে ফাঁকটা? না, আমার মনে হয় দেখো, যে কোনো শিল্পী মানে যে কোনো শিল্পী যার একটা যে একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে থাকে, যদিও বলছি কি এই ক্রিয়েটিভ শব্দটাতেও আমার অ্যালার্জি আছে। এইসব বিরাট বিরাট টার্মোলজিগুলোতে আমার একটু অ্যালার্জি হয়, এখন হয়, আগে ভালো লাগে। কিন্তু তবুও কথার খাতিরে আমি বোঝার স্বার্থে যদি ধরে নিই যে যে কোনো ক্রিয়েটিভ প্রসেসই না একটা অনগোয়িং প্রসেসের মধ্যে। এটা কোনো একটি বিশেষ জায়গা থেকে শুরু হয় না, শেষও হয় না, এবং এটার মধ্যে কোনো ডিস্টিংশনও নেই। যখন আমি ঠাকুরের চোখ আঁকছি তখনও যা করছি, যখন আমি প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে তখনও আমি তাই করছি, মানে এর মধ্যে কোনো ডিস্টিংশন থাকে না, অল টুগেদার একটা প্রসেস। আর শিল্পী তখনই শিল্পী নিজেকে, সে শিল্পী বলার সার্থকতাটা তৈরি হয় যখন কিনা একটা ফ্লোর মতো কাজ করে। মানে কোনো সময় একটা
নেভার এন্ডিং, তাই না? একটা প্রক্রিয়া, যে তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রক্রিয়াটার মধ্য দিয়ে যাচ্ছ, আর ওই তোমাকে নানানভাবে প্রস্তুত করছে এবং ও তোমাকে প্রম্পট করছে, আমাকে এইভাবে করো, আমাকে এইভাবে করো। তা এটা খুব হাইপোথেটিক্যালি, এটা যে আমি খুব ভাববাদী কথা বলছি তা কিন্তু নয়। না। শিল্পী সেই হয় যে মানুষ ব্যতিরেখেও যে সারাউন্ডিংস আছে তার সঙ্গে তার একটা কনভারসেশন চলতে থাকে এবং তার নিজের সঙ্গেও কনভারসেশন চলতে থাকে। তো সেই কারণেই আমি বলবো যে এই পুরো প্রসেসটাই একটা প্রবাহের মতো, একটা ফল্গু ধারার মতো। মানে তোমার বইই চলেছে। হ্যাঁ, এটা কখনো এরকম হয় না যে গালে হাত দিয়ে শুরু করলাম বসা, ভাবা, এবং বেশ খানিকক্ষণ ভেবে দিলাম, তারপরে বেশ খানিকক্ষণ করে দিলাম, এরকম নয় জিনিসটা। তো এটা হচ্ছে সবই হচ্ছে তোমার, এটা একটা ধারার মতো, স্রোতের মতো। ধরো আমি একটা কাজ করছি, সেই কাজের প্রক্রিয়া, সেই কাজের যে জাইগোট, সেই কাজের যে ফরমেশন, সেটা কিন্তু দেখা যাবে যে আজ থেকে 7 বছর আগে কোনো একটা সময় কাজ করেছিলাম, সেই সময় ওটার একটা পিন পয়েন্টে কোথাও একটা ছোট্ট লাম্পের মতো তৈরি হয়েছে, সেটা বড় হচ্ছে। আর মানে তুমি ভেবো না যে এটা ওই 10 মিনিট পরে শুরু হলো আর আমি শুরু করলাম আবার সেটাকে বড় করতে। এটা বড়, কিন্তু সবসময় একটা যে কোনো কাজে তোমরা 3 পুজোর নামে যেটা দেখো, আমি তো শুধু 3 পুজোরই কথা বলছি না, আমি একজন শিল্পীর তার শিল্প চর্চার প্রক্রিয়া নিয়ে বলছি। 3 পুজোর ক্ষেত্রে যেহেতু নতুন নতুন বিষয়, তারপরে ট্যাগ লাইনে, ক্যাচ লাইনে তোমরা দেখতে পাও, সেটার একটা পয়েন্ট অফ মানে ডিপার্চার ডেফিনেটলি থাকে। সেখান থেকে শুরু হয়, তারপরে সেটা বড় হতে থাকে, ব্লুম করতে। ছোট ছোট বাচ্চাদের অনেকের তো খুব ইচ্ছে হয় যে আঁকা শিখবো, বা এই আঁকা শেখা থেকেই শিল্পী হওয়ার একটা ইচ্ছে হয়, তো সেটার জন্য বাচ্চাদেরকে কি করা উচিত? একদমই ছোট বাচ্চাদের ছবি আঁকা শেখা উচিত না, কারণ ছোট আমরা ভুল করি। ছবি আঁকা শেখার যে কোনো শিক্ষা যে শিখবে, সে যতক্ষণ না বুঝতে পারে যে আমার শেখা উচিত এবং কেন শিখবো, ততক্ষণ কোনো ফর্মাল এডুকেশনের মধ্যে আসাই উচিত না। কিন্তু আমরা আনফর্চুনেট যে আমরা বোঝার আগেই আমাদের শিক্ষা শুরু হয়ে যায়, এবং প্রকৃত শিক্ষা শুরু হওয়ার আগেই আমরা একটা মেশিনে পরিণত হয়ে যাই। তখন আর আমার চয়েস থাকে না যে আমি সত্যি আমার কি শেখা উচিত। তো আমার মনে হয় যে এই শিল্প শিক্ষার নামে প্রথমেই প্রত্যেকটা শিশু কিন্তু একজন শিল্পী ইনিশিয়ালি থাকে, তার পসিবিলিটিগুলোকে বসে বসে ধ্বংস করে এই সব তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং তার আগ্রহটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমার মনে হয় খুব ছোট বাচ্চাদের একেবারেই শিল্প মানে কোথাও কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে শেখাবো বলে, এখন তো 3.5 বছরের বাচ্চা নিয়ে চলে আসে আমাদের এখানে, বাট আমরা বিষয়টা বুঝি বলে আমরা শেখাই না। একদমই বাচ্চাদের ছবি আঁকা শেখানো উচিত না। আরেকটা জিনিস হচ্ছে, ওভারঅল যদি তুমি বলো ইন জেনারেল, যে কোনো শিক্ষায় যে শিক্ষক এবং যে শেখে, তার মধ্যে সম্পর্কটা হচ্ছে যে তুমি আসলে ওই বিষয়টার প্রতি যে শিখতে আসছে তার একটা আগ্রহ তৈরি করানো, সেটাই তোমার কাজ। তুমি যদি ওর উপরে কিছু চাপিয়ে দাও শিক্ষার নামে, তাহলে কিন্তু ওটাই চাপা পড়ে যায় আর কি। তো আমি অন্তত শিক্ষাকে এইভাবেই মনে করি, সেই কারণে এখানে প্রচুর ছেলেমেয়েরা আসে। আমরা চেষ্টা করি যতটা তাকে না শেখানো যায়, বরঞ্চ একটা প্রক্রিয়ার মধ্যে তাকে নিয়ে আসা, এসে বলা যে দেখো কত কিছু সম্ভাবনা আছে,
তুমি কত কিছু করতে পারো চাইলে, এবং এটা করলে ভবিষ্যতে তোমার কি কি হতে পারে, মানে তুমি কত কিছু করতে পারো এটার মাধ্যমে। এই যে একটা মাধ্যমের প্রতি ইন্টারেস্ট গ্রো করানোই হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হওয়া উচিত, নট কিছু সে আজকে এই পাচ্ছে না, কালকে আপেল আঁকতে পারছে, পরশুদিন কলা আঁকতে পারছে। আপেল, কলা, আম, লিচু, জাম, বাড়ি, ঘর, সিনারি এঁকে আর্টিস্ট হওয়া যায় না। আর্টিস্ট ভেতর থেকে হতে হয়, তার আলাদা একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া ঠিক যেভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখতে পাই, মোটেই সেটা ফলো করা হয়। একদম, মানে অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে প্রথমে ছেড়ে দেওয়া উচিত। আমার মানে তুমি যেটা বলতে চাইলে যে ও নিজের মতন নিজে আঁকুক, আস্তে আস্তে বড় হবে, সেটাই কি? তাহলে তারা কি যদি করবে? আমি বলবো যে একটা তো দেখো, আমি তো খুব জেনারেলাইজ করে ফেলতে পারি না সব জিনিসটাকে, সেই সাহস দুঃসাহস আমার নেই। আমি তো বলতে পারি না যে কেউ আর কোথাও শিখতে যাবে না, শিক্ষাটা খুব। কিন্তু আমি এইটা বলবো, যদি আমি আরেকটু মানে গুছিয়ে জিনিসটাকে বলি, খুব ছোট বাচ্চাদের কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া উচিত না, সেটা তার জন্য ভারী হতে পারে। আচ্ছা, ঠিক আছে, অনেক সময় যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে চরিত্র থাকে, তার যে তাতে শিক্ষার প্রতি ভীতি তৈরি হওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকে। একদম ঠিক যেমন সুস্থ মানুষের হসপিটালে যাওয়া উচিত না। বুঝতে পারছি। তাহলে তাদের কি করা উচিত? মানে ধরো কোনো মা বাবা ভাবছেন বা কোনো বাচ্চাটার মধ্যে সম্ভাবনা আছে, আমরা দেখছি যে সে আঁকাটা খুব সুন্দর করছে, তাহলে তা কি করা উচিত? দেখো, যে কোনো সম্ভাবনা যখনই সেই ধরনের সম্ভাবনা থাকে, তখন মা বাবার যেটা করা দরকার, তাদেরও একটা সার্চিং থাকা উচিত এবং বিষয়টা সম্পর্কে তাদের আগে সচেতন হওয়া উচিত যে প্রত্যেকটা শিশুরই কোনো না কোনো সম্ভাবনা আছে। কোনো বাচ্চা ছবি আঁকতে ভালোবাসে, কোনো বাচ্চা গান গাইতে ভালোবাসে, কোনো বাচ্চা ছবি আঁকাটা কমন এই কারণে, তার কারণ হচ্ছে তখনও বাচ্চারা প্রথমেই ছবি আঁকে কেন, তার কারণ হচ্ছে তখনও সে কথা বলতে পারে না, তার ভাষাটা, তার যে সেটাই। কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ তখন ইন্টারন্যাশনাল থাকে। বুঝতে পারলে তো? তো ঠিক। সে সমস্ত কিছু প্রকাশ করে ছবি এঁকে। হুম, হ্যাঁ, exactly. এইবার কি হয়, সেই কারণে মেজরিটি বাচ্চা, চিলড্রেন যারা, তারা ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু এর সবাই যে শিল্পী হবে বলেই ছবি আঁকছে তা এমনটা নয়। নয়। এবার যদি কোনো বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পসিবিলিটিস থেকে থাকে, এইটা আমরা বেশিরভাগ বাবা মার ক্ষেত্রেই আমরা, তাদের ভুল হয় যে তারা ভাবে যে গাছে ফুল ফুটেছে মানে সব ফুলগুলোই ফল। তা কিন্তু নয়। বাট আমি এখানে কন্ট্রাডিক্ট করছি না, আমি বলছি যে সব শিশুই শিশু, সব শিশুর মধ্যেই সেই সম্ভাবনাই আছে। কিন্তু ফার্স্ট থিং খুবই অবজারভেশনে রাখা উচিত যে বাচ্চাটির মধ্যে কোন বিষয়টার প্রতি বিশেষ আকর্ষণ আছে। সেই কারণে যার ম্যাথস ভালো লাগে, সেটা না বুঝেই আমরা ভাবি যে সে হয়তো আঁকছে মানে আঁকাই সে করবে। এইটা একটা তখন কি হয়, যার যেটা ভাল লাগছে, সম্ভাবনা যেখানে, তার যে জায়গাটা তার উত্তপ্ত হয়, সেই জায়গাটাতেই দেখা যায় যে আমরা তার উপরে জল ঢেলে দিচ্ছি। বুঝতে পারলে? মানে কোনো একটা কিছুর দিকে ফোকাসে তাকে ঠেলে দেওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তার ভালো লাগার বিষয় না। তার হয়তো সেই সময় সেই ভয়েসও তৈরি হয় না ওটা বলার মতো যে এটা আমার বিষয় না। কিন্তু সব বাচ্চাই ছবি আঁকতে শিখতে আসা প্যারেন্টসদের একটা ধারণা থাকে ওখানে গেলেই এরা শিখবে, এবং শিখলেই তারা এটা মানে তারা আর্টিস্ট হবে, বা যদি একটা সম্ভাবনার কথাও সে ভেবে আসে, সেরকম আসে। কিন্তু আমার মনে হয় যে এটা আরও গভীর আলোচনার একটা বিষয়। আমি এভাবে বলতে চাই না, মিসগাইড আমি করতে চাই না, আবারও বলছি। কিন্তু আমি এটা বলবো যে প্রথম হচ্ছে বাচ্চাকে ঘরে রাখা এবং তাকে যতটা সম্ভব সেই বিষয়টার প্রতি সে যাতে ইন্টারেস্টেড হয়, সেটা তাকে সেই সুযোগটা করে দেওয়া, সে যাতে বাড়িতেই আঁকে। যখনই সে একটা প্রতিষ্ঠানে যাচ্ছে, একটা ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ে যাচ্ছে, তখন ওর ইন্টারেস্টগুলো, কারণ সেটা সবসময় তো ম্যাচ করে না, ফিটও করে না সবার জন্য, সব ধরনের ট্রেনিং প্রক্রিয়া সবার জন্য ফিট করে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটি বাচ্চা, ধরো আমি যদি চাই মানসিকভাবে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটি বাচ্চা ছবি আঁকতে মোটামুটি পছন্দ করে, তাকে নিয়ে আসবে, আমি 3 মাস সময় নেব, তার সাথে আমি 3 মাস সময় কাটাবো, বাচ্চাটির ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়বে।
আবার একটি বাচ্চার ছবি আঁকা ছাড়া থাকতেই পারে না, তুমি আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে বকবো না, মারবো না, সবই ঠিক করবো, শেখাবো, আমি শুধু 3 মাস বাদে পেন্সিল দেখলে ভয় পাবে। দিস ইজ আওয়ার এডুকেশন সিস্টেম। পেন্সিল দেখলে ভয় পাবে, কারণ ওর কাছে বার্ডেন হয়ে উঠবে শিক্ষাটা, ওর সাবলীলতাকে তো নষ্ট করে দিচ্ছে। আমি তো রোজই ওকে প্রম্পট করছি, তুমি এইটা করো, এইটা করো, এইটা করো, ওর ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে করছি, ও আস্তে আস্তে ইন্টারেস্ট হারাবে। সেই জন্যই তো সব ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রেও এটা, আমরা ওটার প্রতি ওর ইন্টারেস্টটা গ্রো করাতে পারি না, আমরা ওর উপরে এডুকেশনটা চাপিয়ে দিই। চাপিয়ে দেওয়ার ফলে না, ও বুঝে টুঝে ওঠার আগেই ওর মধ্যে একটা অনীহা বা ভীতি তৈরি হয়ে যায়। এটা কিন্তু ট্রু, আমি নিজে এটা জীবন দিয়ে শিখেছি। আমি এখন কত আগ্রহী পড়াশোনার জন্য তুমি জানো না। আমার 52 বছর বয়সে আমি নিজেকে একজন একদম শিশুর মতো ভাবতে ভালো লাগে, যে আমি বসে বসে ছোটদের বই পড়ি। এখানে অনেক বই আছে যা ছোটদের জন্য, যেহেতু আমার ছোটবেলায় আমি সত্যি ওই সুযোগটা পাইনি, আর ভাগ্যিস আমি পাইনি, তাই আজকে আমার কল এটা যে আমি কি পড়বো। বুঝতে পারলে? আমাকে কেউ বাধ্য করতে পারবে না, তুমি এটাই পড়তে হবে, এটাই শিখতে হবে, এটাই প্রসেস। হ্রদ দেখা আর গলা কাছা সেরকমের মতোই বলতে পারেন। চাঁদের হাটে এসেছিলাম আমরা অনেকে, এবং সেখানে এসে সবাই মিলে একটা সেলফি হলো, এবং তারপর শুনতে পেলাম ভবদার মুখে তার নিজের জীবন দর্শন। আসুন শোনা যাক। এক্সিবিশন তো থাকেই, কিন্তু আমার জীবনের যে দর্শন বা উপলব্ধি, বোধ, তার সঙ্গে খুব সম্পৃক্ত হতে হয়, নাহলে আমি কিছু করতে পারি না। সেটা চাহে দুর্গাপুজো কি আমার যে কোনো ধরনের প্র্যাকটিস। আর সেই কারণে আমি ওই যত কিছুই এখনো পর্যন্ত ভাবি না কেন, আমি ওই পুরো ঘটনাটার সঙ্গে নিজেকে অসুর হিসেবেই এখনো পর্যন্ত আমি খুঁজে পাই। কারণ আমি তো একটা ফাইট দিই, আমি ফাইটটা আমার সঙ্গে লড়ার মতো তো একমাত্র দুর্গাই আছে, তো ও তো দুর্গা, উল্টো দিকে তো আমার অসুরই হওয়া উচিত, তার আর কিছু হওয়ার কোনো চান্সই নেই। বাই ডিফল্ট আমি অসুর। না না, কিন্তু কারণ তুমি দুর্গা বানাতে গেলে যে লড়াইটা লাগে সেটা তো খুব ছোটখাটো কিছু নয়, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সেই সময় আমার প্রত্যেক সময় ঘেমিয়ে টেমিয়ে স্নান হয়ে যাচ্ছি, হচ্ছে না ঠিক যা চাইছি সেটা বানাতে পারছি না। এই যে লড়াইটা, সেই লড়াইটাই আমার মনে হয় আসল লড়াই, এবং তখন আমার মনে হয় যে তাহলে কে অসুর, আমি নিজেই তো বেসিক্যালি, এবং করতে পারে আমি হেরেও যাই, সেটারও একটা সিগনিফিকেন্স আছে যে আসলে দুর্গার কাছে তো অসুর হেরে যায়। তার কারণ হচ্ছে হেরে যাই এই কারণে, কারণ দুর্গাটা হয় না, মানে আমি যেটা চাই সেটা আমি বানাতে পারি না। তাহলে তুমি যদি বলছো যে দুর্গাটা হয় না, তাহলে প্রত্যেকবার তুমি এশিয়ান পেন্টসের শারদ সম্মান পুরস্কারটা পাচ্ছ, তো সেই জায়গাটা তুমি কি করে বলছো যে তুমি হচ্ছে না? তুমি তো ওই হওয়াটা শিল্পীর নিজের স্যাটিসফ্যাকশন যদি চলে আসে, তাহলে আর নতুন শিল্পী আসবে না। স্যাটিসফ্যাকশন বলে কোনো শব্দই নেই। অ্যাকচুয়ালি আছে শুধু একটা লড়াই, হ্যাঁ, আছে শুধু একটা পরিক্রমা। হ্যাঁ। বুঝতে পারলে তো? তুমি যদি নিজেকে আর্টিস্ট বলো, তাহলে মানে তোমাকে এটা মেনে নিতেই হবে, এবং এটাই শিল্পী হওয়ার তাৎপর্য। মানে শিল্পী মানে কিন্তু সেলিব্রিটি না, এটা তো আমরা মিসজাজ করি, শিল্পী হচ্ছে সেলিব্রিটি, হ্যাঁ শিল্পী হচ্ছে এরকম কিছু নয়। শিল্পী বেসিক্যালি খুব পরিশ্রমী মানুষ, শিল্পী হচ্ছে সমাজ সচেতন মানুষ, মানে এগুলো খুব বড় বড় টার্ম। শিল্পী হচ্ছে সব থেকে বড় পলিটিশিয়ান, এগুলো সমস্ত মানে খুবই, কারণ শিল্পী তো সে যে অনেক বেশি দেখতে পায়, যার অনেক বেশি ডিস্যাটিসফ্যাকশন আছে, যার অ্যাপাটাইট আছে, সে আর্টিস্ট। আর অন্য মানুষরা তো স্বয়ংসম্পূর্ণ, তাদের সব কিছু আছে, তাদের খিদে কম, তাদের তো শিল্পী হচ্ছে আর বেশি দেখতে চায় বলে তার লড়াইও বেশি, চ্যালেঞ্জ বেশি, ফ্রাস্ট্রেশন বেশি। শিল্পীর সব কিছুই একটু বেশি বেশি কমপ্লিটনেস করতে পারে না বলেই তো সে চেষ্টা করে। আর সেলিব্রিটি তো সে হবে বলে নিজের ছোটবেলা থেকে তৈরি হয় না, সেলিব্রিটি তাকে বানিয়ে দেওয়া হয় তার ক্রিয়েশনের জন্য। তো মানে এটাই হচ্ছে ব্যাপারটা, তো বাই ডিফল্ট আপনি সেলিব্রিটি, কারণ হচ্ছে যে আপনার ক্রিয়েশন আপনাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে, এ তো ফ্যাক্ট, তো অস্বীকার করার কিছু নেই। এসব টার্ম বুঝতে সুবিধা হয়, অনেক মানুষের সুবিধা হয়, পুঁজি অর্থনীতির সুবিধা হয়, কি কাউকে কিছু বানিয়ে দিতে পারে। দেখুন, আমার কাজ দেখে আপনি যদি বলেন দারুণ, তো আমার ভালো লাগবে, খুব স্বাভাবিক।
তো যে কোনোভাবেই একজন মানুষ তার প্রশংসা তার ভালোই লাগে। আমরা তো রক্ত মাংসের মানুষ, আমি নিজে কোনো সময় সেলিব্রিটি হতে চাইনি, কিন্তু ডেফিনেটলি আমি মানুষের ভালোবাসা তো পেতে চেয়েছি। সব মানুষই চায়, যে ছবি আঁকে না সেও চায়। তো আমাদের সমাজ সেরকমই হওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, তার সঙ্গে একটা সুন্দর মানে একটা সংযোগ তৈরি হবে, কমন ফেনোমেনন। কিন্তু কোনো কিছুই একটা চর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা মানে যে সেটাকে একটা কোট আনকোট সেলিব্রিটি দিয়ে সেটাকে ডিফাইন করতে হবে, আমি সেটাতে এগিয়ে। কথা জানতে চাই, তোমার ছোটবেলা থেকে মনে হয়নি কি কোনোদিন যে আমি শিল্পী হব বা আমি একটা কোনো কাজ করব, মানে ছোটবেলায় কি ইচ্ছে ছিল না কোনো? 100%। আমি খুবই লাকি পার্সন বলবো আমি, যে আমি একদম ছোট থেকে মানে আমার মানে যখন খুব ভালো সেন্সগুলো গ্রো করেনি, তৈরি হয়নি, খুবই টেন্ডার এজ, সেই সময় থেকে আমি বুঝতে পারতাম যে আমি কলাকার হব, ঠিক আছে। এবং এইটাকেই আমি নানানভাবে পার্সিউ করেছি, করার সুবিধাও হয়েছে, কারণ অন্যগুলো আমার মাথায় অত প্রেশার ছিল না। আমার বাড়িতে আমাকে নিয়ে পড়াশোনা বা অন্য কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর না চেষ্টা ছিল না সামর্থ্য ছিল। সেই দুটো আমার বাঁচিয়ে দিয়েছে। এর দুটোর একটুও যদি আধা আধা থাকতো আমার পরিবারে, তাহলে আজকে আমি আর্টিস্ট হওয়া আমার পক্ষে খুব মুশকিল হতো, যদি আমি কনসিডার করি তোমাদের ভাষায় যে আমি একজন আর্টিস্ট। না, আমার খুব ভালো লেগেছে যে আমি একদম সেই ছোটোবেলা থেকে প্রত্যেকটা স্টেপ টুয়ার্ডস মানে আমার গোলের দিকেই গেছে। অর্থাৎ আমি যেটাকে খুব আমার যেটা অ্যাসপিরেশন ছিল, যেটা আমার আকাঙ্ক্ষা, যে আমি একজন শিল্পী হয়ে উঠবো, আমি অনেক কিছু ভাববো এবং যা ভাববো তা এক্সিকিউট করবো, আমি আজও করতে পারছি। তো সেইটা আমি খুব র্যালিশ করি, যে এইটা আমি দেখেছি আমার দাদা, আমার ভাই, আমার অন্যান্য মানে আমার সারাউন্ডিংসে অনেকের মধ্যে হয়নি। তারা আমার থেকে অনেক ভালো কোয়ালিটি, কোনো না কোনো অন্য ফিল্ডে তাদের কোয়ালিটি আমার থেকে অনেক ভালো ছিল। মানে আমি সেই অর্থে আদা বলেছি অনেক, সেটা একটা বাঁচিয়েও দিয়েছে আমার। এই যে সবার খপ্পর থেকে, সমাজের সোসাইটির খপ্পর থেকে মানে আঙুলে ফাঁকা দিয়ে আমি বেরিয়ে গেছি। আমার অন্য যারা একটু কোয়ালিটি ছিল, যাদের মধ্যে একটু স্পার্ক ছিল ছোটোবেলা, যে হ্যাঁ ঠিক আছে এ হতে পারে, পড়াশোনা ভালো, অঙ্কে একটু ভালো নাম্বার পেলেই আমরা ধরে নিয়েছি খুব ভালো পড়াশোনা, এবং তারা এতে খপ্পরে পড়ে যায় এবং অনেক মানুষের ইচ্ছার শিকার হয়ে যায়। আমার ছেলে ডাক্তার হবে, এখন সেইটাই আমি বারবার ওটাই বলছি। এখন পেলের বাবা যদি ভাবতো যে বিরাট বড় ইঞ্জিনিয়ার হবে, তাহলে কি সমস্যা হতো, আমরা পৃথিবীতে পেলের মতো একটা মানুষই পেতাম না। তো আমার সৌভাগ্য যে আমি খপ্পরে আমার পড়তে হয়, ছোটবেলা থেকে এগুলোকে স্কিপ করতে পেরেছি। ছোটবেলা থেকে মা বাবা তোমাকে মানে আমার আপব্রিঙ্গিং এর মধ্যে ওটা নেই। আমরা প্রচন্ড একটা নিম্নবৃত্ত জায়গা থেকে উঠেছি, সেটা ওরকম নয়। আমার মাইগ্রেন্ট, আমাদের বিরাট সার্ভাইভ করার জন্য আমাদের অন্য একটা ফাইট দিতে হয়েছে। আমার বেড়ে ওঠা একটা অরফেনেজে ন্যাচুরালি সেইগুলো আমাকে নানানভাবে মানে স্ট্রেংথ দিয়েছে, শক্ত করতে করেছে। সেইগুলো থেকে আমার জীবনবোধ তৈরি হয়েছে। আমি অনেক শৈশব দেখেছি নিজের সঙ্গে নিজের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে, সেটা দিয়ে আমি আর্থসামাজিক অবস্থা বুঝতে পেরেছি। আমার সমস্ত নলেজ, আমার উইজডম, হোয়াট এভার মানে ইউ ওয়ান্ট টু সে, তুমি যাই বলো না কেন এটাকে, সেটা আমি আমার এই মানে রোজকারের জীবন থেকে পেয়েছি, রাদার মানে বইপত্র পড়ে। তো সেইটা হচ্ছে যে আমার কাছে খুব ইন্টারেস্টিং, এবং তার সাথে তো আমি খুব ভালো ছাত্র ছিলাম না। আমাদের সমাজ এখনো মনে করে ভালো মার্কস পেলে, পড়াশোনায় ভালো হলে সেই ভালো, সে ট্যালেন্টেড বা কিছু একটা বলে আর কি, অনেক শব্দ, ট্যালেন্টেড, প্রতিভাবান, এগুলোর কোনোটার উপরে আমার কোনো বিশ্বাস নেই। আমার বিশ্বাস শুধু একটা জিনিসই, সেটা হচ্ছে কমিটমেন্ট। এই শব্দটা এখনকার শব্দ, ছোটোবেলাকার কমিটমেন্ট বুঝলাম না, প্যাশন, ডেডিকেশন, স্টিল এখনও আমি বিশ্বাস করি, এর বাইরে কিছু হতে পারে না। আর আমি যেখানে বিধাতায় বিশ্বাস করি, ভগবানে আমার বিশ্বাস নেই, একদম ভগবানে বিশ্বাস নেই, বিধাতায় আছে যে সামথিং ইজ দেয়ার, মানে কিছু তো একটা মানে এক করে রেখেছে বা বিশ্বাস করতে ইচ্ছা করে বিধাতায়। সেটা হচ্ছে যে এত মানুষ যে আমরা রয়েছি,
এরা কেউই একজনের থেকে কম একজনের থেকে বেশি হতে পারে না। এক তো সাইন্টিফিক্যালি প্রুভ যে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। এ পর্যন্ত এই ধরাধামে যত মানুষ এসছে তারা সবাই আলাদা। এইবার যদি তাই হয় তাহলে তাদের সমস্ত গুণাগুণ এবং সব কিছুই তাদের মতো করে আছে, শুধু আমাদের সমাজের স্বীকৃতির উপরে সেগুলো নির্ভর করে। কোনটার উপর কাকে ফোকাস করা হবে, কাকে করা হবে না, দ্যাট ইজ দ্য পলিটিক্স। নট আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট পলিটিক্স দ্যাট তৃণমূল, বিজেপি, তোমার সিপিএম, এগুলো মামুলি পলিটিক্স। মেন পলিটিক্স হচ্ছে ইউর এক্সিস্টেন্স। তুমি যে কিভাবে তোমার সমাজ তোমার সঙ্গে ট্রিট করে, তাই না? তো আমি হঠাৎ করে সেলিব্রিটি হব কি করে? আমি এই সোসাইটির একটি সাধারণ মানুষ, একদম সাধারণ পরিবারের মানুষ। আজ থেকে 20 বছর আগে অলমোস্ট আমার বাবা ডেইলি ওয়েজেস কাজ করেছে, এই করেছে। আমি একটা কাজ সুন্দর করে করেছি, পারি করতে। হাজার লোক এরকম হাজার কিছু ভালো করতে পারে, তারা কি তাকে আমরা সেলিব্রিটি মানছি না? কেন মানছি না? আমাদের ওখানে শেখানো হয়েছে, আমাদের প্রয়োজনের সাথে ওটা। আমি ভালো ক্রিকেট খেললে এর থেকেও বড় সেলিব্রিটি হতাম। আমার যে কন্ট্রিবিউশন আমার ফিল্ডে যে কন্ট্রিবিউশন, সেইটাকে যদি কনসিডার করা হয় অন্য একটা মিডিয়ামের সঙ্গে, লাইক পপুলার মিডিয়াম, মানে আমি বলছি যে যদি আমি ক্রিকেট খেলতাম এই এফোর্ট, এই এনার্জি দিয়ে, তাহলে আমি আরও বড় সেলিব্রিটি হতাম। বা আমার ফিল্ডেই আমি দুর্গাপুজো না করলে আমি এত বড় সেলিব্রিটি হতাম না। তো এইগুলো সবটাই খুবই একদম মানে আমাদের মাইন্ডসেট। এটাকে বলবে যার যেখানে ক্লিক করে নাকি? ক্লিক আমি ওসব আমি বিশ্বাসই করি না। কিছু সব তাহলে কিছু আর্ন করতে হয়, এটাকে নো ক্লিক। আর্ন সব কিছু। সব মানে কিছু আর্ন করতে হবে। আর্ন করার মধ্যে যে পেইন আছে, যে ব্যথা আছে, সেটাই এনজয় করে মানুষ। আমি অন্তত করি। একদম। তোমার কতগুলো মানে স্টুডিও আছে এখন বর্তমানে? চাঁদেরহাট ইজ এ কনসেপ্ট। চাঁদেরহাট একটা হাটের মতো বড় জায়গাও নয়। চাঁদেরহাট হচ্ছে সাচ এ প্লেস যেখানে 7-8টা স্টুডিও আছে এবং সেটা অনেকে চাঁদেরহাট রাদার এটার যে জায়গার গুরুত্ব বা এর যে ওয়ার্কফুলনেস, সেটা তুমি অন্যভাবে যদি করি, সেটা হচ্ছে ফিলোসফিটা, দর্শন, যে একসঙ্গে অনেক শিল্পী আমরা এখানে থাকি এবং মানে এটা শুধু 2-1 বছরের ব্যাপার না, প্রায় 30 বছর ধরে থাকি এখানে। আমরা এসেছি 15 বছর এবং সেখানে আমরা একসঙ্গে কাজ করি। আমরা বিভিন্ন কমিউনিটির সঙ্গে কাজ করি শিল্পীরা। সেখানে আর্ট প্র্যাকটিস একটা, বা আর্ট একটা টুলসের মতো, কমিউনিকেশনের টুলস, যে খুব তোমার ইমিডিয়েট সারাউন্ডিংসের সঙ্গে কীভাবে তুমি ইন্টারাক্ট করছো বাই ইয়োর প্র্যাকটিস অর ইয়োর মিডিয়াম। তো সেইটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি এবং এটা আমাদের এখানে কোনো আমার শব্দ বলে কিছু হয় না, আমার বলে কিছু নেই। কিন্তু এর মধ্যেও তারপরেও তো আমার নিজস্ব বসার জায়গা আছে, আমার নিজস্ব স্টুডিও আছে যেখানে আমি কনসেন্ট্রেট করি, ডেফিনেটলি এটা আছে। কিন্তু অ্যাজ আ হোল চাঁদেরহাট সবার, এবং চাঁদেরহাট ইজ এ কনসেপ্ট, নট দ্য মানে এর ফিজিক্যালিটি, এর কতগুলো স্টুডিও আছে, কত প্রপার্টি আছে, নট দ্যাট। তো সেইটা তুমি যদি বলো, এখানে আমার খুব বড় ভেতরে একটা স্টুডিও আছে যেখানে আমি কাজ করি, বাইরেও একটা আছে, বাট এগুলো কিছু মিন করে না, এগুলো কোনোটাই খুব একটা কিছু মিন করে না। হ্যাঁ, আমি একজন শিল্পী হিসেবে আমার কাজের জায়গা আছে, যথেষ্ট সুযোগ আছে কাজ করার, আমি চাইলে, বাট করতে পারছি না, খুব সুন্দর কাজ হচ্ছে তোমার, এবং সেই জন্যই তো তুমি প্রত্যেক বছর মানে সম্মানিত হচ্ছ এবং সম্মান পাচ্ছ, এবং তার জন্য আমরাও গর্বিত, সব থেকে বড় কথা। আর আরেকটাও কথা, সেটা হচ্ছে যে এই বছর তুমি কোথায় কাজ করছো? তালাতে করছো। আচ্ছা, কনসেপ্ট তো এখন নিশ্চয়ই তুমি বলবে না, নাকি ঠিক করেছো কিছু? না, বেসিক্যালি ঠিক তো কোনো কিছু করি না আমি, ওগুলো হতে থাকে। মানে এটা তো ওই একটা তোমার কি বলবো, এটা একটা ফ্লো, তো এটা একটা ফ্লো। তো ন্যাচারালি কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে কখনোই শুরু হয় না। আমার যে ভাবনা চিন্তা কাজ করতে করতে সেটা একটা কিছু এসেই যায়, তো নিশ্চয়ই একটা পিন পয়েন্ট তো আছে যেখান থেকে আমি টেক অফ করেছি। আমি বলতে পারো যে আমি টেক অফ করেছি, এইবার হচ্ছে ওইখানে যেতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ।
তো সেটার জন্য সময়ের অপেক্ষা, সেটা এত তাড়াতাড়ি শুনলেও ভালো লাগবে না। ভালো লাগবে। তোমাদের ওপর। সেটা ঠিক আছে, no একটা problem. প্রাইড হতে পারে যে তুমি অনেক আগে শুনে ফেলেছো আমি কি করছি, কিন্তু তোমার খুব সেটা খুব মজার লাগে। না না ঠিক আছে, নো প্রবলেম, সেটা শোনার জন্য আমি আবার পরে আসবো, সেটারই কথা। কিন্তু যাই হোক, বা আমার তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি একটুখানি ছোট্ট করে নিয়ে নিলাম, ভালোই লাগলো। বাঙালির পুজোর উন্মাদনা আর কিছুদিনের মধ্যে, কিন্তু তার মধ্যেই আমরা এত সুন্দর সুন্দর ফুলের মতন এত সুন্দর কিছু হয়তো আবার দেখতে পাবো ভক্তার হাতে। তারই অপেক্ষায় রইলাম আমরা। দর্শক বন্ধুরা দেখতে পারলেন, দাদাকে অনেক কিছু আপনাদেরকে দেখালাম। আসলে বুঝতেই পারছেন দাদার কোনো কোনো সময় এক এক জায়গায় এক এক রকম ভাবে তাকে ধরা যায়, এবং যতটুকুনি পারলাম তাকে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবসময় যেটা বলে থাকি আমি, যে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবদার কথা শুনতে নিশ্চয়ই আপনারা